রাস্তার পাশে বসে আছে মিন্টু আর ফোনে যেন কার সাথে কথা বলছে। এমন সময় পেছন থেকে একটা ছেলে এসে মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া এই না একটা লোক আপনাকে এটা দিতে বলেছে আর বলেছে যে ওই দিকে যাওয়ার জন্য। এইখানে যা যা লেখা আছে তা তা পড়ে। এই বলে ছেলেটা ওইখান থেকে চলে গেল। এদিকে মিন্টু কাগজটা খুলতেই দেখতে পেল তার বসের নাম্বার দেওয়া এবং একটা ঠিকানা দেওয়া। মিন্টু একটা রিক্সা নিয়ে ওই ঠিকানায় গিয়ে রিক্সাওয়ালার ভাড়াটা দিয়ে ফোন নাম্বারে কল দিল। বেশ কিছুক্ষণ পর কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে মিন্টু স্যার বলতে লাগলো, মিন্টু, তুমি চলে এসেছো? হ্যাঁ স্যার, আমি চলে এসেছি। এখন কোথায় আসতে হবে আমাকে একটু বলেন, আমি আসতেছি। তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে ডানে দেখো একটা গলি আছে। ওই গলি দিয়ে সোজা চলে এসো। 4 তলায় একটা বাড়ি আছে, লাল এবং নীল কালারের দেওয়াল। ওই বাড়ির সামনে এসে দেখবে একটা ছেলে বসে বসে ফোনে গেম খেলছে। তাকে বলবে রনিদের বাসায় যাব, তাহলেই সে তোমাকে বাসাটা দেখিয়ে দেবে। ঠিক আছে স্যার, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। এই বলে মিন্টু ফোনটা কেটে দিয়ে চলে আসলো সেই বাড়ির সামনে। এসে তাকে একটা ছেলে গেম খেলছে। ছেলেটাকে জিজ্ঞেস করতেই ছেলেটা বাড়িটা দেখিয়ে দিল। মিন্টু বাড়ির সামনে যেতেই উপর থেকে রনি ইশারা করে বাড়ির ভেতরে ঢুকতে বলল। বাড়ির ভেতরে ঢুকে মিন্টু রনিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আপনি হঠাৎ আমাকে আপনার বাসায় ডেকে এনেছেন কেন? জরুরি প্রয়োজন নাকি? আর জরুরি প্রয়োজন হলে তো আপনি আমাকে আপনার কেবিনে ডেকে নিয়ে যাইতেন। এখানে নিয়ে এসেছেন। এখানে নিয়ে এসেছি আরেকটা কারণে। তোমার সাথে জরুরি কিছু কথা আছে। এই দেখো কয়েকটা ভিডিও। এই ভিডিওতে তুমি যাদের দেখতে পাচ্ছ তাদের থেকে যে কোনো একজন হচ্ছে খারাপ কাজে লিপ্ত আছে। আমি আমার কয়েকজন অফিসারকে সেইখানে পাঠিয়েছিলাম, কিন্তু ধরতে পারিনি। একমাত্র তুমি আমার শেষ ভরসা। তুমি আশা করি এই কাজটা করতে পারবে। স্যার, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব কাজটা করার জন্য। কি করতে হবে আমাকে একবার বলে দেন। তোমাকে তোমাদের গ্রামে যেতেই হবে। ওই গ্রামে সাব্বির নামে একটা ছেলে আছে। কয়েকটা দিন পর তার বোনের বিয়ে। সেখানে গেলে তুমি আশা করি তাদের থেকে যে কোনো একজনকে ধরে ফেলতে পারবে। একজনকে ধরে ফেলতে পারবে, বাকিকে তুমি খুব তাড়াতাড়ি খুঁজে বের করে নিতে পারবে। কিন্তু স্যার, আমি তো সেই গ্রামে গেলে আমার অভিশাপ লেগে যাবে। আমি যে গ্রাম থেকে বের হয়ে এসেছি সে গ্রামে আর যেতে চাইতেছি না। আপনি আমাকে না পাঠিয়ে রানাকে পাঠাতে পারেন। রানা তো খুব ভালো। আমি যদি রানাকে পাঠাতাম তাহলে রানাকে ডেকে আনতাম, এখানে তোমাকে ডেকে আনতাম না। তুমি খুব ভালো করেই জানো সিআইডিদের কাজ হচ্ছে লুকিয়ে লুকিয়ে করা। তুমি সিআইডিতে কাজ করছো আজকে প্রায় 5 থেকে 7 বছরের উপর হবে, আর তুমি কি না হঠাৎ এইসব বলছো? তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। ঠিক আছে স্যার, আপনি যেহেতু এত করে বলতে চান যাওয়ার জন্য, আমি অবশ্যই যাব। তবে আমার কিছু কথা আছে। আমি ওই গ্রামে শুধু আমার 2 জন বন্ধুকে আমার পরিচয় জানাবো। এর বাইরে আর কাউকে আমার পরিচয় জানাবো না। তুমি তোমার পরিচয় কাউকেই জানাতে পারবে না। এটা যখন তুমি সিআইডিতে ঢুকেছিলে তখনই তোমাকে বলে দেওয়া হয়েছে। আর যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে তুমি তোমার আইডি কার্ডের পেছনে চেক করতে পারো, ওখানেই লেখা আছে। মিন্টু চেক করে দেখে সত্যি ওইখানে লেখা আছে। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে মিন্টু রনিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ঠিক আছে স্যার, আমি ওইখানে যাব। তবে আমি আমার যথাযথ চেষ্টা করব। আমি যদি না পারি তাহলে আপনি অন্যজনকে পাঠাবেন। ঠিক আছে, আগে তুমি যাও, আগে কাজটা শেষ করো, এরপর দেখা যাবে তুমি পারো কি না। তুমি পারো, আর না পারলে অন্যজনকে পাঠাবো আমি। এই নাও, এটা নিয়ে যাও। আশা করি এটা তোমার বিপদে কাজে লাগবে। স্যার, এটা কি? আগে তো কখনো ওইটা আমাদেরকে দেন নাই, আজকে হঠাৎ দিতেছেন। আর এটার বিশেষ গুরুত্ব কি? এটা বিশেষ গুরুত্ব হচ্ছে তুমি যদি খুবই বিপদে পড়ো তাহলে এটার নিচে ফেলে দিয়ে জাস্ট পা দিয়ে একটা চাপ দিবে, সাথে সাথে তোমার সেই জায়গাটা ধোঁয়াশা হয়ে যাবে। প্রায় 5 থেকে 7 মিনিটের মতন থাকবে। এর মধ্যে তুমি যে কোনোভাবেই পালিয়ে আসতে পারবে। ঠিক আছে স্যার, আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার মিশন কমপ্লিট করে আসতে পারি।
এই বলে মিন্টু ওইখান থেকে চলে আসলো বাইরে। আশেপাশে তাকিয়ে ওইখান থেকে রাস্তায় চলে আসলো। একটা রিক্সা নিয়ে তার ক্যাম্পের দিকে এগিয়ে যেতে লাগলো। প্রায় 30 মিনিট পর মিন্টু চলে আসলো তার ক্যাম্পে। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে যে বাইরে চলে আসতে যাবে, এমন সময় রানা মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার মিন্টু, তুমি কোথায় যাইতেছো? আর স্যার কোথায়? গত 3 দিন ধরে স্যার অফিসে আসতেছে না কেন? আমি একটা জরুরি কাজে যাইতাছি, স্যার আমাকে পাঠিয়েছে। আর স্যার তার বাসায় আছে, একটু অসুস্থ, বলেছে যে আর 2 থেকে 3 দিন পর অফিসে আসবে। তোমাকে এই দিকটা দেখে রাখতে বলেছে। স্যার অসুস্থ? আমাকে তো একবারও ফোন দিয়ে বলে নেই। আর তোমাকে যে মিশনে পাঠাচ্ছে, এটা আমাকে বললে তো কোনো সমস্যা হতো না, কারণ আমি তো তোমাদের সাথেই কাজ করি। আমিও তো একজন সিআইডি অফিসার, আমারও তো জানার অধিকার আছে। রানা, এসব তো আমি কোনো কিছু জানি না। তুমি স্যারকে জিজ্ঞাসা করো কেন তোমাকে বলে নাই। আর স্যার বলেছে যে এটা একটা গোপন মিশন, এটা কাউকে না বলার জন্য, তাই আমিও তোমাকে বলতে পারবো না। দোয়া করো আমার জন্য, যাতে আমি মিশনটা কমপ্লিট করে আসতে পারি তাড়াতাড়ি। বেস্ট অফ লাক। আশা করি তুমি তোমার মিশন সম্পূর্ণ করে আবারও আমাদের সাথে দেখা করবে। যাও তাহলে এখন। মিন্টু ওইখান থেকে চলে আসলো রাস্তায়। আজকে প্রায় 5 বছর পর তার গ্রামের দিকে যাচ্ছে। কোথায় থাকবে, কি করবে, এইসব চিন্তাভাবনা করছে। বাস কাউন্টারে এসে একটা টিকিট কেটে বাসে বসে পড়ল। মিন্টু চোখ দুটো বন্ধ করে তার বন্ধুর ফোন নাম্বারটা মনে করতে লাগলো। প্রায় 4-5 মিনিট চিন্তাভাবনা করার পর কয়েকটা সংখ্যা মনে আসতে লাগলো মিন্টুর। মিন্টু তার ফোনে ডায়াল করে কল দিতেই কলটা ঢুকতে লাগলো। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ওই পাশ থেকে একটা ছেলে কলটা রিসিভ করে বলতে লাগলো, হ্যালো, কে বলতেছেন? হ্যালো, কে বলতেছেন? কথা বলতেছেন না কেন? সাব্বিরের গলার কণ্ঠস্বর মিন্টু চিনে ফেলল। মিন্টু চুপ হয়ে রইল। প্রায় 1-2 মিনিট চুপ হয়ে থাকার পর মিন্টু বলতে লাগলো, কী রে সাব্বির, কেমন আছিস? অনেক দিন পর তোর সাথে কথা হলো। আলহামদুলিল্লাহ ভালো আছি মিন্টু। তুই এত বছর পর আমাকে কল দিয়েছিস, আমার ভাবতেই অবাক লাগতেছে। আর তুই আমার নাম্বার কোথায় পাইছিস? তুই কোথায় আছিস আমাকে একবার বল, আমি তোর সাথে দেখা করব। বন্ধু, আমি আমাদের গ্রামে আসতেছি। আর শুনলাম তোর বোনের নাকি বিয়ে। আমি তোদের বাসায় কি কয়েকটা দিন থাকতে পারবো? থাকতে পারবি না কেন? অবশ্যই থাকতে পারবি। তুই আমাদের বাসায় চলে আয়। আমার বোনের বিয়ে আর 15 দিন পর। এখন থেকেই বাড়ি এবং অন্যান্য জিনিস সাজানো হচ্ছে। আমি তো এখন বাসে আছি, যাইতে যাইতে কতটুকু সময় লাগে তা আমি নিজেও জানি না। আমাদের বাস কাউন্টারে এসে তোকে আমি ফোন দিব, তুই না হয় কলটা রিসিভ করিস। আর আব্বু আম্মু কেমন আছে? ফাহিম কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছে। সাব্বির তো প্রায় 2 বছরের মধ্যে অনেক বড়লোক হয়ে গেছে। সে অনেক দামি দামি গাড়িতে করে গ্রামে আসে। গ্রামের রাস্তাঘাট পাকা হয়েছে, তার কারণে। কি বলিস এসব? সাব্বির কি এমন কাজ করে যে এত কিছু করে ফেলেছে? সে তো আমার থেকে প্রায় 2 বছরের ছোট, এত কিছু করলো কীভাবে? আমি জানি না রে কিছু, তবে তোর ভাইয়ের কাছ থেকে 10 লাখ টাকা ধার নিয়েছি। বোনের বিয়েটা শেষ হয়ে গেল। আমাদের পূর্বপাড়ায় একটা জমি আছে, ওই জমিটা বিক্রি করে তোর ভাইকে 10 লক্ষ টাকা দিয়ে দিব। তুই এক কাজ কর, আমার ভাইয়ের কাছ থেকে যে টাকাটা নিয়ে এসেছিস ওই টাকাটা আমার ভাইকে ফেরত দিয়ে আয়। আমি তো আসতেছি, এসে তোকে না হয় 10 লক্ষ টাকা দিব, পরে না হয় তুই আমাকে ফিরিয়ে দিস। কিন্তু এখন যদি আমি ফিরিয়ে দেই, তাহলে তো তোর ভাই নানান প্রশ্ন করবে। তখন আমি কি করব? আর তোর ভাইকেই বা কি বলবো? তুই বলবি যে তোর জায়গাটা একজন কিনে নিয়েছে 15 লক্ষ টাকা দিয়ে। এটা বললেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি সে প্রমাণ চায়, তাহলে আমি তোকে একটা কাগজ পাঠাবো, এই কাগজটা দেখিয়ে দিলেই হবে। ঠিক আছে, তুই চিন্তা করিস না। মিন্টু ফোনটা কেটে দিল। চোখটা বন্ধ করে এই সকল কিছু ভাবতে লাগলো সাব্বিরের কথাগুলো। তার ভাই হুট করে কিভাবে এই রকম অবস্থায় চলে গেছে, মিন্টু এই সব কিছুই ভাবছে। প্রায় 4 ঘন্টা 20 মিনিট পর
চলে আসলো মিন্টু তাদের গ্রামের বাস কাউন্টারে। পকেট থেকে ফোনটা বের করে মিন্টু ফোন দিল সাব্বিরকে। বেশ কিছুক্ষণ পর সাব্বির ফোনটা রিসিভ করে বলতে লাগলো, বিট্টু, চলে এসেছিস নাকি? হ্যাঁ, আমি চলে এসেছি। তোর আসতে কতক্ষণ লাগবে? এই তো 10 মিনিটের মতো সময় লাগবে। আমি আবার বাইক দিয়ে আসতেছি, তুই একটু দাঁড়া ওইখানে। আমি কিছুটা রাস্তা এগিয়ে যাইতেছি, তুই আসতে থাক। রাস্তায় তো তোর সাথে দেখা হবে। মিন্টু কলটা কেটে দিয়ে হাঁটতে হাঁটতে যেতে লাগলো সাব্বিরদের বাড়ির দিকে। বেশ কিছু দূর যেতেই সাব্বিরের সাথে দেখা হয়ে গেল মিন্টুর। সাব্বির মিন্টুকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। মিন্টুকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। সাব্বিরের আম্মু মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, এত বছর পর তুমি কোথা থেকে এসেছো? তোমাকে কত জায়গায় খোঁজাখুঁজি করেছি তুমি জানো? তোমার মা বাবা এমন দিন আসে না খেয়ে তোমাকে খোঁজাখুঁজি করেছে, কিন্তু তোমাকে কোথাও খুঁজে পায় নাই। তোমার বাবা মা এখনো তোমার জন্য অপেক্ষা করে। আন্টি, আমার জন্য অপেক্ষা করলে আর কি হবে? আমাকে তো তারা ছোট থেকেই অবহেলা করেছে। তাদের লাথি হুঁচটা খেয়ে আমি বড় হয়েছি, আর কত অবহেলা সহ্য করতাম। আচ্ছা, যাই হোক, পরে না হয় এই সব বিষয়ে আলোচনা করা যাবে। সাব্বির, মিন্টুকে নিয়ে তোর রুমে যা, ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিতেছি। সাব্বির মিন্টুকে নিয়ে চলে আসলো তার রুমে। বেশ কিছুক্ষণ বসে রইল দুজন। বসা থেকে ফ্রেশ হয়ে নিচে এসে হালকা পাতলা খাওয়া দাওয়া করে মিন্টু চলে আসলো আবারও সাব্বিরের রুমে। পকেট থেকে ফোনটা বের করে রনিকে মেসেজ দিয়ে বলে দিল মিন্টু চলে এসেছে। দেখতে দেখতে বিকাল হয়ে আসলো। মিন্টু ছাদে দাঁড়িয়ে আছে। এমন সময় পেছন থেকে একটা মেয়ে বলতে লাগলো, সাব্বির ভাইয়া, আম্মু তোমাকে ডাকতেছে, বলতেছে যে এক্ষুনি নিচে যাওয়ার জন্য। তুমি তাড়াতাড়ি নিচে আসো, আমি নিচে যাইতেছি। এই বলে রাইসা চলে গেল নিচে। এদিকে মিন্টু ওইখানে দাঁড়িয়ে রইল। রাইসা নিচে এসে দেখে সাব্বির দাঁড়িয়ে আছে আর তার আম্মুর সাথে কথা বলছে। এটা দেখে রাইসা সাব্বিরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া, তুমি যদি এখানে থাকো তাহলে ছাদে কে দাঁড়িয়ে আছে? ছাদে মনে হয় বিট্টু দাঁড়িয়ে আছে। কোন মিন্টুর কথা বলতেছো? তোমার বন্ধু যে 5 বছর আগে এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল, সেই মিন্টুর কথা বলতেছো? হ্যাঁ, আমি সেই বিট্টুর কথা বলতেছি, কারণ সে আজকে আমাদের বাসায় এসেছে। আমাদের বাসায় কয়েকটা দিন থাকবে, এরপরেই সে চলে যাবে। ও আচ্ছা, আমি তাহলে মিন্টু ভাইয়ার সাথে দেখা করে আসি। ওনার সাথে তো অনেক দিন ধরে কথাই হয় না। এই বলেই রাইসা চলে আসলো ছাদে। মিন্টুকে পেছন থেকে বলতে লাগলো, মিন্টু ভাইয়া, কেমন আছো? প্রায় 5 বছর পর তোমার সাথে মনে হয় কথা বলতেছি আমিও ভাবতেও পারি নাই যে তুমি ফিরে আসবে এখানে। এই তো ভালো আছি, আর ভাববে কি করে? আমিও তো ভাবি নাই যে এখানে ফিরে আসব, কিন্তু আল্লাহর কি অসীস রহমত, আমাকে আবারও ফিরিয়ে দিয়েছে এই গ্রামে। তোমার তো পড়ালেখা মনে হয় প্রায় শেষ, নাকি শুধু এসএসসি দিয়েছো? শুধু এসএসসি দিয়েছি, পরে আর পড়তে যাই নাই ভাইয়া। ভাইয়া বলেছে যে আর বেশি পড়ালেখা করে কি হবে, তোকে তো বিয়ে দিয়ে দিব। তার জন্যই আর পড়তে যাই নাই। 1 মাস পর ভাইয়া কোথায় যেন থেকে একটা ভালো সম্বন্ধ খুঁজে নিয়ে এসেছে। ছেলেটাও খুব ভালো, সিআইডিতে চাকরি করে শুনলাম। ও আচ্ছা, ছেলেটার নাম কি আর ছেলেটার বাসা কোথায়? ছেলেটার নাম হচ্ছে নীরব, আর তার বাড়ি হচ্ছে এই গ্রামে। তবে সে এখন ঢাকায় আছে। বলেছে যে এই সামনের সপ্তাহে বাড়িতে আসবে 3 মাসের ছুটি নিয়ে। তবে 3 মাস থাকতে পারবে নাকি সন্দেহ আছে। তাদের নাকি জরুরি মিশনে যেতে হয়, যে কোনো জায়গায় একা একা। হ্যাঁ, আমিও ঢাকায় থাকি, এই সব কিছু আমিও শুনতে পাই। আচ্ছা, যাই হোক, আমি এখন রুমে গেলাম। সাব্বিরের সাথে যদি তোমার দেখা হয় তাহলে বলবে যে সন্ধ্যার সময় আমার সাথে দেখা করার জন্য। ঠিক আছে ভাইয়া, যাও তাহলে তুমি রুমে। এই বলে মিন্টু চলে আসলো রুমে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর সাব্বির আসলো।
সাব্বিরকে উদ্দেশ্য করে মিন্টু বলতে লাগলো, সাব্বির, তুই কি আমার সাথে যেতে পারবি? কিছুক্ষণ পর আমি আমাদের বাড়ির সামনে যাব। একটুও আমিও দেখতে চাই আমার ছোট ভাইয়ের কীরকম পরিবর্তন হয়েছে। আচ্ছা, তোকে আমি 7টার দিকে ওইখানে নিয়ে যাব। একটু আগে বাজারে গিয়েছিলাম, দেখলাম যে কয়েকটা গাড়ি এসেছে, অচেনা মানুষ গাড়ি থেকে নেমে তোর ভাইয়ের বাড়ির দিকে গিয়েছে। এইরকম মানুষ মাঝে মধ্যে আসে, তবে কেন আসে এটা কেউ জানে না, সাথে পুলিশও থাকে। ও আচ্ছা, তাহলে তো মনে হয় আমার ভাই অনেক বড় কাজ করে। এটার জন্যই তো বড় বড় বিজনেসম্যান এবং পুলিশ থাকে তাদের সাথে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আসলে হুট করে আল্লাহ কার কপালে কি লিখে রাখছে এটা কেউ জানে না। আচ্ছা চল, এখন একটু বাইরে যাব, রাব্বি আসবে। তোর কথা আমি রাব্বিকে বলেছি। সাব্বির, আর কাউকে বলিস না, আমার কথা রাখবি। কেউ বারণ করে দিস যাতে আমার কথা আর কাউকে না বলে। আমি এখানে এসেছি অন্য একটা কাজে, প্লিজ বন্ধু। আচ্ছা, আমি আর কাউকে বলবো না। চল এখন নিচে যাই, সবাই নিচে বসে আছে, তুই একা একা কেন ঘরের ভিতরে বসে থাকবি? এই বলে সাব্বির মিন্টুকে নিয়ে চলে আসলো নিচে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর সাব্বির মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বিট্টু, চল এখন বাহির থেকে ঘুরে আসি। আর রাইসা, তোর না বান্ধবী আসার কথা ছিল, সে ঢাকা থেকে এখনো আসে নাই নাকি? না ভাইয়া, সে এখনো আসে নাই। আমি তাকে ফোন দিয়েছিলাম, সে বলেছে যে আর 1 ঘন্টা সময় লাগবে আসতে। আমাদের এলাকায় তো তেমন বাস আসে না, তুমি খুব ভালো করেই জানো। এটার জন্য সন্ধ্যার বাসে সে আসতেছে। আচ্ছা, তোর বান্ধবী যখন আসবে তুই তাহলে আমাকে একটা কল দিস, আমি না হয় তোর বান্ধবীকে নিয়ে আসবো গিয়ে। সাব্বির মিন্টুকে নিয়ে চলে আসলো বাইরে। দুইজন চায়ের দোকানে বসে চা খাচ্ছে। এমন সময় পেছন থেকে রাব্বি এসে মিন্টুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কিরে মিন্টু, কেমন আছিস? আজকে প্রায় 5 বছর পর তুই আমাদের গ্রামে ফিরে এসেছিস। আমার তো তোর কথা শুনেই আনন্দ লাগতেছে। 26 যখন বলেছিল তখনই আমি চলে আসতাম, কিন্তু মাঠে তো একটু কাজ ছিল, কাজটা শেষ করে এরপরে এসেছি। মেহেদি এবং সুজনকে কল দিয়ে বলবো নাকি এখানে আসার জন্য? না, কাউকে ফোন দিয়ে বলার দরকার নেই। আর আমি এখানে এসেছি অন্য একটা কাজে। প্লিজ তোরা আমার কাছে সমস্যা করিস না। তোরা যদি আমার ব্যাপারে সবাইকে এভাবে বলে দিস তাহলে আমি আমার কাজ সম্পূর্ণ করতে পারবো না। আচ্ছা যা, আমরা তোর কথা আর কাউকে বলবো না। চল এখন তোদের বাড়ির সামনে থেকে ঘুরে আসি। দেখলাম যে কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে তোদের বাড়ির সামনে, বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে তোদের বাড়ির কেউ এসেছে। ঠিক আছে, চল তাহলে যাওয়া যাক। সাব্বির, তুইও চল। মিন্টু, রাব্বি এবং সাব্বির চলে আসলো মিন্টুদের বাড়ির সামনে। চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো মিন্টু। সবগুলো গাড়ির নাম্বার প্লেট এর নাম্বারগুলো নোট করে নিল ফোনে। সাব্বির মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বন্ধু, তুই এখানে দাঁড়া, আমি ফাহিমকে একবার বাইরে ডেকে আনতেছি। তার টাকা তো আমি এখনো দেই নাই, তাকে বাইরে ডেকে এনে জিজ্ঞেস করি টাকা দিব কিনা। বাইরে আনলে তুইও টাকা দেখতে পারবি। ঠিক আছে, তুই তাহলে যা, ফাহিমকে বাইরে নিয়ে আয়। আমিও একবার দেখতে চাই সে কীরকম বড় হয়েছে। আর পারলে আব্বু আম্মুকে একবার তোদের বাসায় নিয়ে আয়, আমি আব্বু আম্মুর সাথে দেখা করব। আচ্ছা, আমি দেখি আজকে তোর আব্বু আব্বুকে নিয়ে যেতে পারি কিনা। এই বলে সাব্বির চলে আসলো বাড়ির ভিতরে। সাব্বিরকে দেখে ফাহিম বলতে লাগলো, সাব্বির, তুমি এখানে কি করো? ফাহিম, আমি তোর সাথে কিছু কথা বলতে এসেছি। ওই দিন যে তোর কাছ থেকে টাকা নিয়েছিলাম না, 15 লক্ষ টাকা, ওই টাকাটা আমি তোকে ফেরত দিতে চাই। আবার যে জায়গার কথা বলেছিলাম না, ওই জায়গাটা বিক্রি করে দিয়েছি। ও আচ্ছা, তাহলে তো খুব ভালোই হয়েছে। এখন এই রাতের বেলা টাকা দেওয়ার দরকার নেই, কালকে না হয় আমাকে টাকা দিবে। রাতের বেলা টাকা দেওয়া ভালো না। তুমি তাহলে এখন তোমার বাসায় চলে যাও, কালকে যখন টাকা দিবে তখন না হয় আবার আইসো। আচ্ছা, আমি চলে যাইতেছি। আর আঙ্কেল আন্টি কোথায়? আব্বু বলেছিল যে আঙ্কেল আন্টিকে এখন আমার সাথে একটু
আমাদের বাসায় যাওয়ার জন্য। তুমি তো জানো আমার ছোট বোনের বিয়ে কিভাবে কি করবে, এসব একটু জানতে চেয়েছিল। আব্বু আম্মু রুমে আছে, যাও আব্বু আম্মুকে গিয়ে বলো যে আমি বলেছি তোমার সাথে যাওয়ার জন্য, তাহলে আব্বু আম্মু তোমার সাথে যাবে। আর বলবে যে আজকে তোমাদের বাসায় থাকতে বলেছে, তুমি আব্বু আম্মুকে তোমাদের বাসায় রেখে দিও। আর কালকে সকালে তো তুমি আসবে টাকা নিয়ে, তখন না হয় আব্বু আম্মুকে নিয়ে আসবে। ঠিক আছে, আমি তাহলে এখন যাইতেছি আঙ্কেল আন্টির রুমে। সাব্বির চলে আসলো মিন্টুর আম্মুর রুমে। এসে দেখে মিন্টুর আম্মু বসে বসে মিন্টুর আব্বুর সাথে কথা বলছে। এটা দেখে সাব্বির বলতে লাগলো, আঙ্কেল আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাবির, তুমি কেমন আছো? আর হঠাৎ এই রাতের বেলা আমাদের বাসায় এসেছো, জরুরি প্রয়োজন নাকি? হ্যাঁ, জরুরি প্রয়োজন। আব্বু আম্মু বলেছে যে আপনাদেরকে আমাদের বাসায় নিয়ে যাওয়ার জন্য। ফাহিমের কাছে অনুমতি নিয়েছি। ফাহিম বলেছে আমার সাথে যাওয়ার জন্য। কালকে তো আমি আবার আসব, তখন না হয় আপনাদেরকে নিয়ে আসব। আপনারা একটু আসেন আমার সাথে। ঠিক আছে, ফাহিম যেহেতু অনুমতি দিয়েছে তাহলে তো যেতেই হবে। চলো তাহলে এখন যাই। মিন্টুর আব্বু আম্মু সাব্বিরের সাথে চলে আসলো নিচে। সাব্বির ফাহিমকে বলে মিন্টুর আব্বু আম্মুকে নিয়ে চলে আসলো বাইরে। 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে মিন্টু এবং রাব্বি। সাব্বির মিন্টুর আব্বু আম্মুকে নিয়ে মিন্টুর সামনে এসে দাঁড়ালো। এদিকে মিন্টুর মুখে মাস্ক করা দেখে মিন্টুর আম্মু বলতে লাগলো, কি ব্যাপার সাব্বির, এই দুইজন কারা? একজন তো মনে হচ্ছে রাব্বি, আর একজনকে তাকে তো আমি চিনলাম না। একবার ভালো করে তাকিয়ে দেখেন তো চিনতে পারেন কিনা, আপনার বড় ছেলের মতো লাগছে কিনা। মিন্টুর আম্মু মিন্টুর দিকে ভালোভাবে তাকিয়ে দেখে মিন্টু। এটা দেখে মিন্টুর আব্বু আম্মু মিন্টুকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, বাবা, শুধু সামান্য একটু বকাঝকা করেছি বলে আর অবহেলা করেছি বলে তুই আমাদেরকে ছেড়ে যাবি? আজ থেকে প্রায় 5 থেকে 6 বছর পর তুই বাড়িতে ফিরেছিস। আব্বা, তবু তুই বাড়িতে যাস না কেন? সাব্বিরদের বাসায় চলো, এরপরে আমি তোমাদেরকে সব কিছু খুলে বলবো। মিন্টু তার আব্বু আম্মুকে নিয়ে চলে আসলো সাব্বিরদের বাসায়। কলিং বেল দিতেই রাইসা এসে দরজা খুলে দিল। সবাই বাড়ির ভিতরে বসে কথাবার্তা বলছে। এমন সময় মিন্টু তার আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু আব্বু চলো আমার সাথে উপরে, তোমাদের সাথে জরুরি কিছু কথা আছে। এই বলেই মিন্টু তার আব্বু আম্মুকে নিয়ে চলে আসলো সাব্বিরের রুমে। 3 জন বসে আছে। এমন সময় মিন্টু তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, তোমার ছেলে কি এমন কাজ করে যে তার সাথে দেখা করতে বড় বড় বিজনেসম্যান এবং পুলিশও সাথে আসে? তুই যখন চলে গিয়েছিলি এরপরে সে 2 মাস খেতে খামারে কাজ করেছিল। পরে একদিন রাতে হঠাৎ সে প্রায় 1 ব্যাগ টাকা নিয়ে বাড়িতে এসে হাজির হয়। আমরা তাকে অনেক জিজ্ঞেস করেছিলাম সে এই টাকাগুলো কোথায় পেয়েছে, কিন্তু সে আমাদেরকে কোনো কিছুই বলে নাই। আমরা তার পিছু করেছিলাম, কিন্তু তার কাছ থেকে আমরা কোনো প্রমাণই পাই নাই। আমার মনে হয় সে খারাপ কাজে লিপ্ত আছে। আমারও তাই মনে হয়। আচ্ছা আম্মু, আমি আরেকটা কথা বলি, কাউকে বলবে না কিন্তু। আমি একজন সিআইডি অফিসার, এই গ্রামে এসেছি একজনকে ধরার জন্য। তোমরা প্লিজ কাউকে বলবে না কিন্তু। ঠিক আছে, আমরা কাউকে কোনো কিছু বলবো না। আর বাবা, তুই সাবধানে চলাচল করিস। তোকে আমরা এত বছর পর দেখতে পারছি, এইতেই আমাদের অনেক শান্তি। মিন্টু তার আব্বু আম্মুর সাথে কথা বলছে। এমন সময় সাব্বির চলে আসলো রুমে। সাব্বির মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, ফাহিম আমাদের বাড়িতে এসেছে, তুই কোথাও লুকিয়ে থাক। হয়তো সে বুঝে গেছে তুই এখানে চলে এসেছিস। আঙ্কেল আন্টি চলেন নিচে। এই বলে সাব্বির মিন্টুর আব্বু আম্মুকে নিয়ে চলে আসলো নিচে। নিচে আসতে ফাহিম সাব্বিরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাব্বির, তোমাদের বাড়িতে কি নতুন মেহমান এসেছে নাকি? আমার লোকেরা বলল যে
তোমার বাড়িতে নতুন মেহমান এসেছে? হ্যাঁ, ঢাকা থেকে এসেছিল। আমার বোনের জন্য গহনা অর্ডার দিয়েছিলাম তো, ওইগুলো দিয়ে গেছে। আবার তো সে সন্ধ্যার বাসে করে চলে গেছে। কেন, কোনো কিছু হয়েছে নাকি ফাহিম? না, তেমন কিছু হয় নাই। আম্মু আব্বু তোমাদের কাজ কি শেষ হয়ে গেছে নাকি আরও কোনো কিছু করবে? আমাদের কাজ শেষ হয়ে গেছে। সাবিরের আব্বু আম্মু তো বলতেছে এই বাড়িতে থাকার জন্য। আমি তো এখন ঢাকায় চলে যাইতেছি, আস্তে আস্তে 2 দিন দেরি হবে। তোমরা বাড়িতে চলে যাও, বাড়িতে তো কেউ নেই। বাড়িতে গিয়ে থাকো। ড্রাইভার, আব্বু আম্মুকে বাড়িতে পৌঁছে দিয়ে আসো, আর তাড়াতাড়ি এখানে চলে আসবে, আমি এখানে আসি। ড্রাইভার মিন্টুর আব্বু আম্মুকে নিয়ে চলে আসলো মিন্টুদের বাসায়। এদিকে ফাহিম বসে বসে সবার সাথে কথা বলতে লাগলো। এমন সময় ফাহিম রাইসাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাইসা, তোমার তো বিয়ে, বলো তুমি আমার কাছে কি চাও? তুমি তো আমার ছোট বোন এর মতো, তোমাকে তো একটা না একটা গিফট দিতেই হবে। ভাইয়া, আমার কোনো কিছুই লাগবে না। আপনি শুধু আমার বিয়েতে এসে খাওয়া দাওয়া কইরেন, এতেই আমি খুশি হব। ঠিক আছে রাইসা, তুমি যেহেতু বলতেছো তাহলে তো তোমার বিয়েতে অবশ্যই আসতে হয়। সাব্বির, আমি তাহলে এখন চলে যাই। আর রাত হয়েছে, অনেক ঘুমিয়ে পড়। কয়েকদিন পর তো আবার তোর বোনের বিয়ে, অনেক কাজ করতে হবে তোকে একা একা। যদি বডিগার্ড লাগে তাহলে আমাকে বলিস, আমার তো বডিগার্ড আছে, তাদেরকে বলে দিব নে, তারা এসে তোর কাজ করে দিয়ে যাবে। না ফাহিম, আমার কোনো বডিগার্ডের দরকার নেই। আমি একাই কাজ করতে পারবো। দেখিস না, 15 দিন আগেই আমি তোর কাছ থেকে টাকা নিয়ে এসেছিলাম। এখন থেকে অল্প অল্প বাজার সদাই করতেছি। যা যা লাগবে তা তা এনে এনে রাখতে চেয়ে প্রায় অনেক কাজ শেষ হয়ে গেছে। বাকি কাজগুলো ইনশাআল্লাহ আমি একাই শেষ করতে পারবো। আর তুই হঠাৎ করে ঢাকায় যাইতেছিস কেন? জরুরি কোনো কাজ আছে নাকি? হ্যাঁ, জরুরি একটা কাজ আছে, এটার জন্যই তো ঢাকায় যাইতেছি। ভাবছিলাম তোর বোনের বিয়েতে এনজয় করব, কিন্তু আর পারলাম না। এখনো অনেক সময় আছে, আমি ঢাকা থেকে খুব তাড়াতাড়ি চলে আসব। যাই তাহলে, এখন গাড়ি চলে এসেছে। এই বলে ফাহিম সোফা থেকে উঠে চলে আসলো বাইরে। তার গাড়িতে বসতেই ড্রাইভার ড্রাইভ করতে লাগলো। এদিকে মিন্টু ব্যালকনিতে দাঁড়িয়ে ফাহিমের গাড়ির নাম্বার প্লেটের সংখ্যাগুলো নোট করে রনির কাছে ফোন দিয়ে বলতে লাগলো, রনি স্যার, আপনাকে কতগুলো গাড়ির নাম্বার প্লেটের সংখ্যা পাঠাচ্ছি। আপনি এটা খোঁজ নিয়ে দেখেন তো এই গাড়িগুলোর লোকেশন কোথায় কোথায় দেখাচ্ছে। আর শেষে যে গাড়ির নাম্বারটা পাঠিয়েছি, এই নাম্বারে গাড়িটা কোথায় যাইতেছে এইটা একটু আমাকে বলেন। তুমি কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করো, আমি আমার সিমের নাম্বারটা ট্রান্সফার করে দিচ্ছি, যাতে তারা বুঝতে না পারে তুমি কল দিয়েছ। তাদের সাথে মেসেজের মাধ্যমে কথা বলতে হবে, তাহলে আর বুঝতে পারবে না। ঠিক আছে স্যার, আপনি আপনার নাম্বারটা ট্রান্সফার করে পাঠিয়ে দেন, আমি এখনই সব কিছু জেনে নিতেছি। আর আমার মনে হচ্ছে আমি আমার শত্রু পেয়ে গেছি, তাকে খুব তাড়াতাড়ি ধরে ফেলতে পারবো। মিন্টু রনির সাথে কথা বলছে। এমন সময় সাব্বির রুমে এসে দেখে মিন্টু কথা বলছে কার সাথে। এটা দেখে সাব্বির মিন্টুকে ডাক না দিয়ে বিছানায় বসে রইল। বেশ কিছুক্ষণ পর মিন্টু কথা বলা শেষ করে বিছানায় এসে সাব্বিরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে সাব্বির, কিছু বলবি নাকি? আর রাত তো অনেক হয়েছে, তুই ঘুমাস নাই কেন? হ্যাঁ, আমি ঘুমাবো, কিন্তু আমি একটা জিনিস চিন্তা করে পাচ্ছি না। তুই কি এমন কাজ করিস আমাকে একবার বলবি? বন্ধু, সময় হোক, এরপরে তুই নিজেই জানতে পারবি। আর কয়েকটা দিন ওয়েট কর, শুধু দেখ। আশা করি তোর বোনের যেদিন বিয়ে হবে ওই দিন আমার আসল পরিচয় জানতে পারবি। ঠিক আছে, তোর আসল পরিচয় জানার জন্য অপেক্ষা করে থাকবো। ঘুমাই তাহলে আমি এখন। এই বলে সাব্বির ঘুমের দেশে পাড়ি জমালো। এদিকে মিন্টু তার কাজ শেষ করে সাব্বিরের পাশে শুয়ে পড়তেই ঘুমিয়ে গেল। অন্যদিকে ফাহিম চলে আসলো ঢাকা। সবাই একসাথে বসে আছে। এমন সময় ফাহিমের বস বলতে লাগলো, ফাহিম, আমি এসব কি শুনতেছি? তোমাদের গ্রামে নাকি একজন সিআইডি অফিসার ঢুকেছে। তুমি খুব সাবধানে চলাচল করবে, তোমাকে ধরে ফেললে কিন্তু
আমাদেরকেও ধরে ফেলতে পারবে খুব সহজে। আরে স্যার, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমার গ্রামে যদি নতুন কেউ ঢুকে তাহলে তো আমি অবশ্যই দেখব। আমার পাহারাদার রেখে দিয়েছি সব খান দিয়ে। যদি কেউ ঢোকে তাহলে তো তারা আমাকে খবর দিবে। তবুও তুমি সামনে থাকবে। যদি কেউ আসে তাহলে আমাকে অবশ্যই তার একটা ছবি এবং তার নাম পাঠিয়ে দেবে। আমি গোপনে জানতে পেরেছি তোমার খুব অতি আপনজন, হয়তো সে সিআইডি অফিসার হতে পারে। স্যার, আমার অতি আপনজন আরও 6 থেকে 7 বছর আগে মারা গেছে। তাকে আর আমরা দেখি নাই, আমার পরিবারও দেখে নাই। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমরা আমাদের কাজ চালিয়ে যাব, আমাদের কাজ বন্ধ হবে না। আচ্ছা, আমরা তো আমাদের কাজ চালিয়ে যাব, তবে আমাদের কাছে মাল তেমন বেশি নেই। আগামী 1 সপ্তাহ কাজ কেমন চলবে না? মাল আসলে আমি অবশ্যই তোমাকে ফোন দিয়ে জানিয়ে দেব। তুমি তাহলে এখন বাড়ির দিকে রওনা দাও, আর সাবধানে থাকবে, চোখ কান খোলা রাখবে। ফাহিম চলে আসলো বাইরে। তার গাড়িতে উঠে পড়তেই ড্রাইভার ড্রাইভ করে যেতে লাগলো গ্রামের দিকে। এদিকে ফাহিম তার লোকেদেরকে কল দিয়ে বলতে লাগলো, আমাদের গ্রামের ভিতরে নতুন কেউ প্রবেশ করেছে নাকি? হ্যাঁ স্যার, নতুন একজন নিয়ে এসেছে। সাব্বির নাকি কি যেন নাম, তাদের বাড়ির দিকে গেছে। মনে হয় সাব্বিরের বোনের বিয়েতে এসছে, হয়তো সাব্বিরের বোনের কোনো বান্ধবী হবে। আচ্ছা, তুমি তাদের উপরে নজর রাখবে। যারাই আসুক না কেন আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। ফাহিম আরও কিছুক্ষণ কথা বলে কলটা কেটে দিল। এইদিকে রাইসা তার বান্ধবীর সাথে রুমে বসে কথা বলছে আর হাসাহাসি করছে। হাসাহাসির শব্দ শুনে মিন্টুর ঘুমটা ভেঙে গেল। রুম থেকে বের হয়ে রাইসার রুমের সামনে আসতেই ফাহিম বলতে লাগলো, রাইসা, একটু আস্তে হাসাহাসি কর, আমরা তো ঘুমাচ্ছি, আমাদের ঘুমের ডিস্টার্ব হচ্ছে। সরি ভাইয়া, আসলে আমরা বুঝতে পারি নাই যে আমাদের হাসির শব্দ আপনাদের কান অবধি পৌঁছে যাবে। আর অনেক দিন পর দেখা হয়েছে তো বান্ধবীর সাথে, তাই আর কি একটু মজা করছিলাম। আচ্ছা, সমস্যা নেই, এখন থেকে আস্তে হাসাহাসি করলেই চলবে। এই বলেই মিন্টু চলে আসলো রুমে। আবারও সাব্বিরের পাশে শুয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। মিন্টু ফ্রেশ হয়ে গিয়ে নিচে এসে দেখে সবাই বসে বসে চা খাচ্ছে। এটা দেখে মিন্টু বলতে লাগলো, রাইসা, আমাকে 1 কাপ চা এনে দিও তো, গলাটা খুবই ব্যথা করতেছে, চা খেলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, আপনি বসেন, আমি আপনার জন্য চা করে আনতেছি। এই বলে রাইসা রান্না করে এসে মিন্টুর জন্য চা করে এনে মিন্টুকে দিয়ে দিল। মিন্টু চা খেয়ে চলে আসলো রুমে। ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে রনির সাথে। এমন সময় রনি মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, আমি আরেকটা খবর পেয়েছি। তারা তোমার ব্যাপারে খোঁজ খবর পেয়ে গেছে। তুমি লুকিয়ে লুকিয়ে কাজ করবে। যদি তারা দেখে ফেলে তোমাকে, তাহলে তোমাকে মারার চেষ্টা করবে। স্যার, এটা আপনি আমাকে বুঝিয়ে দিতে হবে না। আমি যেই দিন এই গ্রামে প্রবেশ করেছি ওই দিন আমার চোখে পড়ে গেছি। তারা, আমি আগেই বুঝে গেছি, তারা আমার পেছনে লেগে গিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই কাজটা শেষ করে এরপর অফিসে যাইতে হবে। হ্যাঁ, তুমি যত তাড়াতাড়ি পারো তাড়াতাড়ি করে কাজটা শেষ করে অফিসে চলে আসো। মিন্টু আরও কিছুক্ষণ কথা বলে পেছনে ঘুরতে দেখতে পেল রাইসার বান্ধবী দাঁড়িয়ে আছে। রাইসার বান্ধবীকে দাঁড়িয়ে থাকতে দেখে মিন্টু বলতে লাগলো, কি ব্যাপার, আপনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? মনে তো হচ্ছে আপনি আমার চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবেন। আপনি এতক্ষণ কার সাথে এসব কিসের কথা বলেছেন? আর আপনি কিসের কাজের কথা বলেছেন? যে কাজটা তাড়াতাড়ি শেষ করে এখান থেকে চলে যেতে হবে। আপনি রাইসার বিয়ের ভাঙার চেষ্টা করছেন না তো? না, আমি রাইসার বিয়ে ভাঙার কথা বলতেছি না, অন্য একটা কাজের কথা বলতেছি। আমি আমার বসের সাথে। আর আপনি এই রুমে এসেছেন কেন? এই রুমে তো একমাত্র সাব্বির ছাড়া আর কেউ ঢোকার সাহস পায় না। আমাকে সাব্বির ভাইয়া বলেছে যে আপনাকে ডেকে নিয়ে যাওয়ার জন্য। এটার জন্য তো রুমে এসেছিলাম। আর আপনাকে কেমন যেন চেনা চেনা লাগতেছে। আপনি কি ঢাকা শহরে থাকেন নাকি?
আমি ঢাকা শহরে থাকি নাকি ঢাকা শহরে থাকি না এসব আপনার জেনে শুনে লাভ কি? আপনি যেটার জন্য এসেছেন সেটা বলা শেষ হয়ে গেছে, এখন নিচে চলে যান। আপনার তো অনেক দেমাগ বেশি, একটু হ্যান্ডসাম বলে এইরকম করে নাকি? আপনার মতো ছেলে কত দেখেছি। যান যান, তাড়াতাড়ি নিচে যান। এই বলে রিয়া চলে আসলো নিচে। রাইসাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কী রে রাইসা, ওই ছেলেটাকে রে অনেক দেমাগ বেশি। আমি ভালোই ভালোই গিয়ে বলেছি যে ডাকতেছ তোমরা, আমার কথা না শুনে উল্টো আমার সাথে রাগ দেখাচ্ছে। কেন রুমে ভিতরে প্রবেশ করেছি, কার কাছে বলে প্রবেশ করেছি, এইসব নানান হ্যান ত্যান প্রশ্ন করতেছে। আর ছেলেটাকে কেমন যেন আমার চেনা চেনা লাগতেছে। ছেলেটা কি ঢাকা থেকে এসেছে নাকি? ছেলেটা ঢাকা থেকে এসেছে নাকি কোথা থেকে এসেছে তা তো আমি আর জানি না। আমার তো মনে হয় ঢাকা থেকেই এসেছে। তবে সাব্বির ভাইয়াকে জিজ্ঞেস করলে সাব্বির ভাইয়া হয়তো বলতে পারে মিন্টু ভাইয়া কোথা থেকে এসেছে। রাইসা এবং রিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। এমন সময় মিন্টু নিচে আসলো। সবার সাথে বসে খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে আসলো উপরে। দেখতে দেখতে কেটে গেল 3 দিন। মিন্টু তার কাজ মাত্র 10% করেছে, বাকি 90% এখনও করেনি। রাতে মিন্টু বসে আছে। এমন সময় সাব্বির এসে বলতে লাগলো, বিট্টু, তোর কি জরুরি কোনো কাজ আছে নাকি? কাজটা থাকলে আমার সাথে একটু বাজারে চল, কিছু বাজার আছে, বাজারগুলো করব। সাব্বির, তুই অন্য কাউকে নিয়ে চলে যা। আমি এখন বাইরে গেলে অনেক বড় সমস্যা হবে। যদি তারা আমাকে দেখে ফেলে তাহলে আমি আমার মিশনটা সম্পূর্ণ না করেই এইখান থেকে চলে যেতে হবে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। আমি না হয় রাপ্পিকে দিয়ে বাজারগুলো করে আসতেছি, আর তুই যদি বাইরে বের হোস তাহলে আমাকে একবার ফোন দিস। ঠিক আছে, আমি যদি বাইরে বের হয়ে যাই তাহলে তোকে ফোন দিয়ে জানিয়ে দেব। সাব্বির ওইখান থেকে চলে গেল। এদিকে মিন্টু চুপচাপ দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। এমন সময় তার ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা ছিল রনির। চলেন শুনে আসি কি মেসেজ দিয়েছে। মিন্টু, আজকে রাতেই তোমাকে এই মিশনটা কমপ্লিট করতে হবে। উপরমহল থেকে আমাকে চাপ দিচ্ছে, বলছে যে আজকের ভিতরে মিশনটা কমপ্লিট করার জন্য। কিন্তু স্যার, আমি তো মাত্র কাজটা শুরু করেছি, এই কয়েকদিন ইনফরমেশন জোগাড় করেছি। আপনি যদি হঠাৎ করে বলেন যে কাজটা সম্পন্ন করার জন্য, তাহলে তো আমি সম্পূর্ণ করতে পারবো না, আমাকে আরও সময় দিতে হবে। মিন্টু, আমি আর তোমাকে সময় দিতে পারবো না, এটা আমার শেষ সময়। তুমি যদি সম্পূর্ণ করতে পারো তাহলে পারবে, আর না পারলে তুমি চলে আসো, আমি অন্য কাউকে দিয়ে মিশনটা সম্পূর্ণ করিয়ে নেব। মিন্টু আর কোনো কিছু না বলে বাইরে বের হয়ে গেল। কোমরের 2 সাইডে 2টা পিস্তল। চুপচাপ দাঁড়িয়ে আছে মিন্টু তাদের বাড়ির সামনে। চোখ দুটো বন্ধ করে দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে চলে আসলো ভিতরে। মিন্টুকে দেখে ফাহিম বলতে লাগলো, এই কে তুই? আর না বলে হুট করে বাড়ির ভিতরে ঢুকে গেছিস? এটা কি তোর বাপ দাদার বাড়ি নাকি যে তুই হুট করে বাড়ির ভিতরে ঢুকে যাবি? এটা আমার বাপ দাদার বাড়ি না, তবে আরেকজনের বাড়ি। খারাপ কাজের টাকায় এই বাড়িটা তৈরি হয়েছে। ফাহিম, তুই সিলিন্ডার কর, না হলে কিন্তু আমি আমার অস্ত্র বের করতে বাধ্য হব। মিন্টুর কথা শুনে ফাহিম হাততালি দিতে লাগলো আর বলতে লাগলো, বাহ মিন্টু বাহ, আমি কখনো চিন্তাই করি নাই যে তুই আমার সামনে এইভাবে দাঁড়াবি। তোর কথা শুনে আমার কেমন যেন হাসি পাচ্ছে। তুই আমার কি করতে পারবি? কোনো কিছু করতে পারবি না? জাস্ট একটা ফোন কল করব আর এই পুরো বাড়ি ঘেরাও করে ফেলবে আমার লোকেরা। তুই তো এই বাড়ির ভিতর থেকে বের হতে পারবি না আমাকে নিয়ে। আমি কিভাবে বের হব, কিভাবে বের হব না, এটা তোকে চিন্তা করতে হবে না। এই বলে ফাহিমের শার্টের কলার ধরে টানতে টানতে যেই বাইরে নিয়ে যেতে যাবে, এমন সময় কয়েকজন বডিগার্ড এসে মিন্টুর সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, এই আমাদের বসকে ছেড়ে দে, না হলে কিন্তু তোকে আমরা গুলি করে মেরে ফেলবো। ফাহিম, তোর লোকেদেরকে বলে দে আমার সামনে থেকে সরে যাওয়ার জন্য, না হলে কিন্তু তারাও মরবে, তুইও মরবি। তুই যদি আমার লোকদের সামনে দিয়ে আমাকে নিয়ে যেতে পারিস তাহলে আমাকে নিয়ে যা। আমি তো আর তোকে বাধা দিয়ে রাখি নাই যে আমাকে নিয়ে যেতে পারবি না।
আমি তো তোকে বলেছি আমাকে নিয়ে যা, তোর যদি সামর্থ্য থাকে। ফাহিমের কথা শুনে মিন্টু তার কোমর থেকে একটা পিস্তল বের করে ফাহিমের লোকদের উপরে গুলি করতে লাগলো। এক পা করে এগিয়ে যাচ্ছে তত লোক আসছে মিন্টুর সামনে। ফাহিম মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই আমাকে এই গ্রাম থেকে বের করে নিয়ে যেতে পারবি না। এই গ্রাম থেকে বের করে নিয়ে যাইতে যাইতে আমার লোকেরা তোকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে, পাগলা কুকুরের মতো। আরে এত তোর লোকেদের উপর ভরসা করিস না, কিছুক্ষণ অপেক্ষা কর, বাকিটা তুই বুঝতে পারবি আমি কীভাবে তোর কি অবস্থা করি। এই বলে মিন্টু ফাহিমকে টানতে টানতে নিয়ে চলে যেতে লাগলো বাহিরের দিকে। গাড়ির কাছে এসে যে গাড়ির ভেতরে উঠতে যাবে এমন সময় প্রায় 15 জন বডিগার্ড সে মিন্টুর মাথায় পিস্তল ধরল। এটা দেখে ফাহিম হাসতে হাসতে বলতে লাগলো, কিরে আমাকে না বলে নিয়ে যাবি? তোর দিকে তো এখনো তাকানোই যাচ্ছে না, মনে হচ্ছে তুই ভয় এখনই হিসু করে দিবি। দেখেছিস আমি তোকে বলেছিলাম না আমার লোকেরা চলে আসবে। আমার লোকেদের সাথে আগে মারামারি কর, তাদের সাথে মারামারি করে যদি পারিস এরপরে আমাকে নিয়ে যাস। মিন্টু ফাহিমকে গাড়ির ভেতরে রেখে গাড়ির ভিতর থেকে চাবিটা নিয়ে গাড়িটা লক করে দিল। চাবিটা পকেটে রেখে মিন্টু ফাহিমের লোকেদের সাথে মারামারি করতে লাগলো। এদিকে ফাহিমের লোকেরা একের পর এক আসছে, তাদের সাথে মারামারি করছে। মিন্টু কোমর থেকে আরেকটা পিস্তল বের করে এক হাত দিয়ে গুলি করেছে আর এক হাত দিয়ে মারছে। বেশ কিছুক্ষণ মারামারি করার পর মিন্টু মনে মনে বলতে লাগলো, তাদের সাথে এইভাবে আমি পেরে উঠবো না। স্যার আমাকে যেটা দিয়েছিল ওইটা দিয়ে এখন কাজটা করতে হবে। ওইটা দিয়ে যদি কাজটা শেষ না করি তাহলে আমি কোনো কিছুই করতে পারবো না। এই বলে মিন্টু তার পকেট থেকে সেই ছোট্ট ফ্লাশ গ্যানেটটা বের করে মাটিতে লাগিয়ে দিয়ে চাপ দিতেই ওইখানে ধোঁয়ার একটা বিস্ফোরণ হলো। মিন্টু তাড়াতাড়ি গাড়ির লকটা খুলে গাড়ির ভেতরে ঢুকে গাড়িটা ড্রাইভ করতে লাগলো। এদিকে ফাহিম মিন্টুর গলা চেপে ধরেছে তার বেল্ট দিয়ে সিটের সাথে। মিন্টু এক হাত দিয়ে ড্রাইভ করছে, আরেক হাত দিয়ে নিজেকে সরানোর চেষ্টা করছে। অনেক চেষ্টা করার পরেও যখন পারল না তখন মিন্টু গাড়িটা এক সাইডে দাঁড় করিয়ে কোমর থেকে পিস্তলটা বের করে ফাহিমের পায়ে গুলি করে দিল। ফাহিম চিৎকার চেঁচামেচি করছে। এটা দেখে মিন্টু বলতে লাগলো, কি রে এখন কেমন লাগে? তুই না বলেছিলি আমি তোকে নিয়ে যেতে পারবো না? দেখেছিস তোর লোকদের সামনে থেকে আমি তোকে নিয়ে এসেছি। তোর লোকেরা তোকে দেখি কীভাবে আমার থেকে নিয়ে যায়, আর এখন তোকে নিয়ে আমি ঢাকা চলে যাইতেছি। মিন্টু তুই কিন্তু অনেক বড় ভুল কাজ করতেছিস। আমাকে যদি জেলের ভিতরে ঢুকিয়ে দিস তাহলে কিন্তু আমি আব্বু আম্মুকে ছেড়ে দেব না। আগে তো দেখ তুই জেলের ভিতর থেকে ফোন পাস কিনা, এরপরে আমার আব্বু আম্মুর ক্ষতি করার চেষ্টা করিস। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তুই আমার আব্বু আম্মুর কোনো ক্ষতি করতে পারবি না। তুই অনেক পাল্টে গেছিস ফাহিম, আগে তো এমন ছিলি না, এখন খারাপ কাজের সাথে লিপ্ত হয়েছিস কেন? এই বলে দিলাম আমি খারাপ কাজ করি, তাতে তোর সমস্যা কি? তুই আমাকে বাধা দিস কেন খারাপ কাজ না করার জন্য? আমি একজন সিআইডি অফিসার, সো আমার কাজ হচ্ছে এইটা, যারা শত্রু আছে তাদেরকে ধরে নিয়ে এসে জেলের ভিতর বন্দি করা। তোকে ধরে নিয়ে এসেছি, এখন জেলের ভিতর বন্দি করে রাখবো তোকে। থাকতে পারবি তো জেলের ভিতরে? অবশ্যই থাকতে পারবো। মিন্টু ওইখান থেকে ফাহিমকে নিয়ে চলে আসলো তাদের অফিসে। ফাহিমকে দেখে রনি বলতে লাগলো, মিন্টু তুমি খুব ভালো কাজ করেছো, এই ফাহিমকে নিয়ে এসেছো, এই ফাহিমকেই ধরে নিয়ে এসেছো। এই ফাহিমের মাধ্যমে আমরা বাকি সবাইকে ধরতে পারবো। তাকে নিয়ে ইলেকট্রিক রুমে যাও, ওখানে তাকে ইলেকট্রিক শক খাইয়ে এরপর ওর মুখ থেকে যত কথা আছে সব কথা বের করো। আমাকে মেরে ফেললেও আমি আমার বসের কথা বলবো না, আর তোরা যদি আমার কাছ থেকে অন্যভাবে কথা নেওয়ার চেষ্টা করিস তবুও পারবি না, এই বলে দিলাম। মিন্টু ফাহিমের কথা শুনে ফাহিমের মুখে একটা টিপ লাগিয়ে দিল। ফাহিমকে নিয়ে চলে আসলো ইলেকট্রিক শকের রুমে। ফাহিমকে ইলেকট্রিক শক খাইয়ে দিয়ে মিন্টু বলতে লাগলো, কি রে এখন কেমন লাগে? ভালো লাগে না কি? দেখেছি তোকে বলেছিলাম না তোকে আমি ধরে আনবো, এই দেখ ধরে নিয়ে এসেছি। সব সময় সব কিছু তো দিয়ে হয় না, কিছু বুদ্ধি এমন টেকনিক খাটাতে হয়।
তুই চাইলে নিজের পায়ে দাঁড়িয়ে একটা ব্যবসা করতে পারতি, কারণ আব্বুর অনেক জায়গা সম্পত্তি ছিল। একটা জায়গা বিক্রি করে দিয়ে অন্য একটা কাজ করতে পারতি। এইসব খারাপ কাজ করার জন্য গেলি কেন? এখন তাড়াতাড়ি বল তোর সাথে কে কে আছে। না, আমি বলবো না আমার সাথে কে কে আছে। তুমি বের করতে পারলে বের করে নাও, আমার বলার একদম ইচ্ছা নেই। শেষবারের মতো তোকে বলতেছি, তুই বলে দে, না হলে কিন্তু আমি তোকে আবারও আরেকটা পায়ে গুলি করতে বাধ্য হব। আমি তো তোকে একবার বলেছি যে আমি আমার বসের কোনো কিছুই বলবো না। আমাকে যদি মেরেও ফেলিস তাহলেও আমি বলবো না। বলবি না মানে? বললেই হলো নাকি? তোকে আমি এমন শাস্তি দিব তুই বলতে 100 বার বাধ্য হবি। ঠিক আছে, দেখবো নে আমি তুই কিভাবে আমার মুখ থেকে কথা বের করিস। ফাহিমের কথা শুনে মিন্টু আবারও ফাহিমকে ইলেকট্রিক শক খাইয়ে দিল। ফাহিম এবার একদম অচল হয়ে গেছে, সে উঠে দাঁড়াতে পারছে না। তার শরীরের অবস্থা এরকম হয়ে গেছে, মনে হচ্ছে তার শরীরের কোনো কিছুই নেই। এটা দেখে ফাহিম বলতে লাগলো, মিন্টু, তুই আমার সাথে কাজটা ভালো করলি না, আমার পুরো শরীর দুর্বল বানিয়ে দিয়েছিস। আমি তোকে ছেড়ে দিব না। আমাকে ছেড়ে দিতে বলি নাই তোকে, তুই আমাকে যা ইচ্ছা তাই করে নিস। আগে তোর বস এবং তুই কার কার সাথে কাজ করিস তাদের নাম এবং ছবি দে তাড়াতাড়ি, যাতে আমি তাড়াতাড়ি তাদেরকে ধরতে পারি। আমি দেব না। তুই কি করবি? তুই আমাকে কোনো কিছুই করতে পারবি না। আমার কাছ থেকে কোনো ইনফরমেশন না পাইলে আদালতে গিয়ে কি বলতে পারবি তুই? আমি কি করতে পারবো এটা তোর একদম ধারণা নেই। শেষবারের মতো বলতেছি, তার আসল পরিচয় এবং তার ছবি আমাকে দিয়ে দে, না হলে কিন্তু খুব খারাপ হবে। তার আসল পরিচয় বলে দিলে কি হবে? তুই তো তাকে ধরতে পারবি না, কারণ সে এই ঢাকা শহরের সবচাইতে ধনী ব্যবসায়ী। তার বাপের যেই কেস নেওয়া হয়েছে ওই কেস সে টাকা দিয়ে বন্ধ করে দিয়েছে, আর সে বড় বড় লোকেদের সাথে হাত মিলিয়েছে। তুই তাদের কিছুই করতে পারবি না। আমি তাদেরকে কি করতে পারবো কি করতে পারবো না, তুই শুধু তাদের নাম এবং আমাকে হালকা একটু প্রমাণ দে। দেখ আমি কি করতে পারি তাদেরকে। তুই যদি আমাকে প্রমাণ দিতে পারিস তাহলে আমি তোকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করব। আমি যা অপরাধ করেছি এটার জন্য আমি নিজেই সাজা পাইতে রাজি আছি। এই নে, আমার ফোনের ভিতরে সকল কিছু প্রমাণ আছে। তুই যা ইচ্ছে তাই করতে পারিস। আমিও দেখতে চাই তুই কিভাবে তাদেরকে ধরে নিয়ে আসিস। মিন্টু ফাহিমের ফোনটা নিয়ে চলে আসলো সবার কাছে। রনি স্যার সবকিছু দেখে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি আদালতে যোগাযোগ করতেছি, তোমরা সবাই রেডি হয়ে যাও। 10 মিনিটের মধ্যে আমি সকল কিছুর ব্যবস্থা করছি আদালত থেকে। মিন্টু, তুমি কিন্তু এই কাজের হেড, তুমি যা বলবে তাড়াতাড়ি করবে। সবাই রেডি হয়ে তাড়াতাড়ি এখানে চলে আসো। যত বুলেট লাগবে সব বুলেট নিয়ে নাও। মিন্টু, তোমার পিস্তলে বুলেট ভরে নাও। তোমার পিস্তল হয়তো বুলেট শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ স্যার, আমার পিস্তলের বুলেট শেষ হয়ে গেছে। আপনি আদালতে কথা বলেন, আমি ততক্ষণে পিস্তলের বুলেট এবং নিজে আমার ড্রেস পরে আসতেছি। এই বলে মিন্টু চলে আসলো তার কেবিনে। রানা এবং মিন্টু দুইজনে রেডি হয়ে চলে আসলো বাইরে। এসে দেখে সবাই চলে এসেছে রেডি হয়ে, তাদের সবার হাতে AK-47 গান। মিন্টু সবাইকে বলে দিল কিভাবে কি করতে হবে কি না করতে হবে। 10 মিনিট পর রনি এসে বলতে লাগলো, মিন্টু, আমি সকল কাগজপত্র রেডি করে ফেলেছি, চলো আমি আজকে তোমার সাথে যাব। তার সাথে আমারও কিছু বোঝাপড়া আছে, তাকে একেবারে ধরে নিই, এরপর তার সাথে বোঝাপড়া শেষ করব। এই বলে রনি সবাইকে নিয়ে চলে আসলো বিখ্যাত বিজনেসম্যান মান্নান সাহেবের বাসায়। কলিং বেল দিতেই মান্নান সাহেবের কাজের লোক এসে দরজা খুলে দিতেই সকল অফিসাররা বাড়ির ভেতরে ঢুকে চলে আসলো মান্নান সাহেবের রুমের সামনে। মিন্টু কাজের লোককে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে মহিলা, আপনি তাড়াতাড়ি আপনার বসকে ডাক দেন, বলেন যে নিচে কারা যেন এসেছে, তাড়াতাড়ি আসার জন্য। ডাক না দিলে কিন্তু এখন তোকে মেরে ফেলবো আমরা। কাজের লোক মান্নান সাহেবকে ডাক দিতেই মান্নান সাহেব দরজা খুলতেই সকল অফিসাররা মান্নান সাহেবের মাথায় পিস্তল ঠেকিয়ে ধরল। এইটা দেখে মান্নান সাহেব বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা আমার মাথায় পিস্তল ঠেকিয়ে ধরেছো কেন? তোমাদের কত বড় সাহস? তোমরা জানো না যে আমি তোমাদের পদ থেকে চাকরি খেয়ে নিতে পারি?
এই শালা, তুই আমাদের চাকরি খাবি কি? তোর জীবন তো কারাগারে বন্দি থাকবে, আর তোর সকল ধন সম্পত্তি সরকারের কাছে চলে যাবে। এত বেশি কথা বলিস না, চুপচাপ যা বলছি তা মেনে নে। চল আমাদের সাথে, 14খানা জেলের ভেতরে থেকে এরপর যা ইচ্ছে তাই করিস। তোর সাথে আমার পুরনো হিসাব এখনো মিল হয়নি, আজকে পুরনো হিসাব মিল করব। এই বলে রনি মান্নান সাহেবকে টানতে টানতে নিয়ে চলে গেল নিচে। গাড়িতে উঠিয়ে 2 হাত পায়ে হ্যান্ডকাপ লাগিয়ে বসিয়ে রাখলো। রনি মান্নানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মান্নান, তোর মনে আছে আজ থেকে প্রায় 3 বছর আগের কথা? RM কলেজ, এই নামটা তো আশা করি তোর মনে থাকার কথা। তুই ওই কলেজের একটা অনুষ্ঠানে একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছিস। জানিস ওই মেয়েটা কে ছিল? ওই মেয়েটা ছিল আমার মেয়ে। শুধু তোর জন্য আমি আমার মেয়েকে হারিয়ে ফেলেছি। তুই আমার মেয়ের সাথে জোর করে এরকম করেছিস। আমি আগে যদি খবর পাইতাম তাহলে তোকে কবে জ্যান্ত কবর দিতাম। কিন্তু আমি খবর পেয়েছি প্রায় 2 মাস পরে। এরপর তোর বিষয়ে সকল খোঁজ খবর জেনে মিন্টুকে পাঠিয়েছিলাম তাদের গ্রামে। আমি জানি তুই ওখান থেকে প্রথম কাজটা শুরু করেছিস, কারণ ওই গ্রামে পুলিশ কখনো যায়নি। মিন্টু তোর প্রত্যেকটা গাড়ির নাম্বার প্লেটের সংখ্যাগুলোকে আমাকে দিয়েছিল। আমি চেক করে দেখি তোর নাম শুধু বারবার আসে। এরপর থেকে আমি তোর পেছনে লেগেছি। আজকে তোকে আমি জেলের ভেতর বন্দি করতে পেরেছি। তোর মেয়েকে আমি ভালোই বলেছিলাম সব কিছু দেখানোর জন্য, কিন্তু তোর মেয়ে আমাকে কোনো কিছুই দেখায় নাই। এটার জন্য আমি তোর মেয়েকে ডাক্সের ইঞ্জেকশন দিয়ে এরপর তোর মেয়েকে আমি ধর্ষণ করেছি। তবে আরেকটা কথা শুনে রাখ, আমাকে এইখানে বেশিক্ষণ আটকে রাখতে পারবি না। কিছুক্ষণের মধ্যে আমাকে বের করে দিবি তুই নিজেই, এবং আমার কাছে ক্ষমা চাইবি। ঠিক আছে, দেখা যাক কে ক্ষমা চায় আর কে ক্ষমা না চায়। তার আগে আমি আমার প্রতিশোধ নিয়ে নিই। যদিও তোকে ছেড়ে দিই তাহলে তো আমি আমার প্রতিশোধই নিতে পারবো না। এই, কে কোথায় আছো? 2 থেকে 3টা লাঠি নিয়ে আসো। মিন্টু, এই নাও লাঠি। আমার সাথে এই লোকটাকে পিটাতে পিটাতে শরীরের চামড়া উঠিয়ে ফেলবে। ঠিক আছে স্যার। এই বলে মিন্টু আর রনি মান্নান চৌধুরীকে পিটাতে লাগলো। প্রায় 1 ঘন্টা পিটানোর পর তারা 2 জন ক্লান্ত হয়ে বাইরে চলে আসলো। মান্নান চৌধুরীর পা থেকে মাথা অবধি রক্তাক্ত হয়ে গেছে। এমন সময় জেলের ভিতর প্রবেশ করলো জজ সাহেব। রনিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রনি, এই দেখো, উপর মহল থেকে কাগজে এসেছে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আমি সকল প্রমাণ দেখানোর পর তারা এই কাগজটা দিয়েছে। তুমি একটু পড়ে শেষ করে বাকি কাজটা করে ফেলো। রনি কাগজটা পড়া শেষ করে মুচকে একটা হাসি দিয়ে মান্নানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মান্নান, আমি বলেছিলাম না তোর মরার সময় চলে এসেছে? এই দেখ, উপর মহল থেকে কাগজ পাঠিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে যে আজকের ভিতরে 4টার সময় তোর ফাঁসি হবে। রনি প্লিজ আমাকে ফাঁসি দিস না। তুই যেইভাবে বলবি আমি সেইভাবে করতে রাজি আছি। তবু আমাকে ফাঁসি দিস না। দরকার পড়লে আমি সারা জীবন জেল কাটবো। আচ্ছা, তুই যদি আমার কথা মানতে রাজি থাকিস তাহলে আমি তোকে ফাঁসি দিব না। তোর সকল জায়গা সম্পত্তি এবং অফিস যেখানে যেখানে টাকা রেখেছিস, ব্যাংক ব্যালেন্স এবং অন্যান্য জায়গায় যা যা রেখেছিস সব কিছু তুই যদি সরকার এবং এতিমখানার নামে লিখে দিস তাহলে আমি তোকে ছেড়ে দেব। ঠিক আছে, আমাকে কাগজ এনে দে। আমি সকল জায়গার সম্পত্তি এতিমখানা এবং সরকারের নামে লিখে দিই। তবুও প্লিজ তুই আমাকে ফাঁসি দড়িতে ঝুলিয়ে দিস না। আগে তো তুই কাজটা সম্পূর্ণ কর, এরপর না হয় ভেবে চিনতে দেখবো তোকে ফাঁসির দড়িতে ঝুলাই কিনা। মান্নান তার সকল জায়গা সম্পত্তি সরকার এবং বিভিন্ন এতিমখানার নামে লিখে দিয়েছে। রনি মুচকে একটা হাসি দিয়ে মান্নানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আই এম রিয়েলি সরি মান্নান, আমি তোকে বাঁচাতে পারলাম না। আজ ভোর 4টার সময় তোর ফাঁসি হবে। ফাঁসি মানে ফাঁসি। এই বলে রনি জেলখানার ভিতর থেকে চলে আসলো বাইরে। মিন্টু রনিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, মান্নানকে তো শাস্তি দিতেছেন, আমার ভাইকে কি শাস্তি দিবেন? তাকেও তো শাস্তি দেওয়া দরকার। সে সব খারাপ কাজ করে বড় একটা বাড়ি বানিয়েছে। এই বাড়িটা আমার মন চায় ভেঙে টুকরো টুকরো করে ফেলার জন্য। থাক ভেঙে, আর টুকরো টুকরো করতে হবে না। ওই বাড়িটা আমি তোর নামে লিখে দিলাম এবং তোর ভাইয়ের ব্যাংক ব্যালেন্স যত টাকা আছে ওই টাকাগুলো আমি এতিমখানায় দিয়ে দেওয়ার জন্য
তোর ভাইকে বলে দেব। আর তোর ভাইকে মনে হয় 5 বছর আর না হয় 6 বছরের জন্য জেল দেওয়া হবে। ঠিক আছে স্যার, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। মিন্টু ফাহিমের কাছে এসে ফাহিমের কাছ থেকে সব কিছু নিয়ে এতিমখানার নামে লিখে দিল। ভোর 4টে মান্নানকে নিয়ে আসা হলো ফাঁসির দড়ির সামনে। মান্নান ঠিকমতো দাঁড়াতে পারছে না। এটা দেখে রনি বলতে লাগলো, এই সোজা হয়ে দাঁড়া, না হলে তোকে ফাঁসি দিব কিভাবে? তোকে যত তাড়াতাড়ি সম্ভব ফাঁসি দিতে হবে, না হলে তুই আরো অনেক বাজে কাজ করার চেষ্টা করবি। এইসব রনি মান্নানকে উদ্দেশ্য করে বলছে। মান্নান স্টেজে হালকাভাবে সোজা হয়ে দাঁড়াতেই জল্লাদ এসে তার মুখে কালো একটা কাপড় এবং হাতে পায়ে দড়ি পরিয়ে গলায় লাগিয়ে দিয়ে নিচে এসে টান দিতেই মান্নান চৌধুরী ওই পারে চলে গেল। মানে বুঝলেন না, মান্নানকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। মান্নানের লাশ গাড়িতে করে নিয়ে আসা হলো মান্নানের বাড়িতে। এইদিকে মিন্টু রনির কাছ থেকে ছুটি নিয়ে চলে আসলো সাব্বিরদের বাড়িতে, মানে তাদের গ্রামের বাড়িতে। আর 5 দিন টাইম আছে রাইসার বিয়ে। মিন্টুকে দেখে সাব্বির বলতে লাগলো, কিরে বিট্টু, তুই কোথায় চলে গিয়েছিলি? তোকে আমি কত খোঁজাখুঁজি করেছি। তোকে না বললাম বাইরে বের হলে আমাকে একবার ফোন দিয়ে এরপরে বাইরে বের হবি? তুই তা না করে বাইরে বের হলি কেন? আমি আমার কাজ সম্পূর্ণ করেছি, এটার জন্যই বের হয়েছিলাম বাড়ি থেকে। কিছু মনে করিস না বন্ধু, তোকে বলতে ভুলে গিয়েছিলাম। আর এখন তো চলে এসেছি। রাইসা কোথায়? রাইসার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। রাইসা, এই রাইসা। হ্যাঁ ভাইয়া, বলো কি বলবে? এই নে, আমার তরফ থেকে তোকে ছোট্ট একটা গিফট দিলাম। আর সাব্বির, তুই জানতে চাইছিস না আমি কি কাজ করি? আমি হচ্ছে একজন সিআইডি অফিসার। আমি আমার গ্রামে এসেছিলাম আমার ভাইকে ধরার জন্য। সে খারাপ কাজ করে এরকম বাড়ি বানিয়েছে এবং অনেক অর্থ সম্পদ করেছে। সেই অর্থ সম্পদ সরকারের কোষাগারে চলে গেছে এবং এই বাড়িটা আমি কিনে নিয়েছি সরকারের কাছ থেকে। কারণ যেহেতু আমাকে বাড়ি বানাতে হবে, তাই আমি কিনে নিয়েছি। একদম ভালো কাজ করেছিস। বাড়িটা কিনে নিয়ে আমার কাছে টাকা থাকলে আমি অবশ্যই কিনে নিতাম। এইরকম বাড়ি আর পাওয়া যায় না। আর তোর ভাইয়ের কি অবস্থা? তোর ভাইকে কি ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে নাকি জেল দিছে? ফাহিমকে 5 বছরের জেল দেওয়া হয়েছে। এই 5 বছরের ভিতরে সে একবারও বাইরে বের হতে পারবে না। তবে আদালত থেকে যদি চায় তাকে বের করে দিতে পারবে। তাহলে তুই এক কাজ কর, আদালতের কাছে একটা চিঠি লিখে বলছে তোর ভাইকে বের করে দেওয়ার জন্য। তোর ভাইকে তো লোক দেখিয়ে তারা এরকম করেছে, না হলে কিন্তু তোর ভাই একদম ঠিক ছিল। হ্যাঁ, ফাহিম একদম ঠিক ছিল, তবে তার আর এই ঠিক দরকার নেই। সে জেল খেটে আসুক, তার আচার ব্যবহার ভালো হলে অবশ্যই তাকে বের করে দিবে জেল থেকে। এইসব কথাবার্তা বলছে মিন্টু সাব্বিরের সাথে। এমন সময় রিয়া এসে বলতে লাগলো, রায়সা, তোর রুমে আয় তো, একটু তোর সাথে কথা আছে। হ্যাঁ চল যাই তাহলে রুমে। রাইসা এবং রিয়া চলে আসলো দুইজন রুমে। রাইসা দরজাটা লাগিয়ে দিয়ে রিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হ্যাঁ এখন বল, কি বলবি আমাকে? আচ্ছা, ওই যে তোর ভাইয়ের বন্ধু মিন্টু নাকি যেন নাম, তাকে না আমার খুব ভালো লেগে গেছে। আমি তাকে বিয়ে করতে চাই। তুই কি একটু তার সাথে আমার সেটিং করিয়ে দিতে পারবি? ভাই, আমি এইসবে নেই। আজ বাদে কাল আমার বিয়ে, আর আমি এসব করতে যাব কখনোই না। দরকার পড়লে আমি মিন্টু ভাইয়াকে তোর কাছে ডেকে নিয়ে আসতেছি। তুই কথা বলে নে, আর ওনার সাথে কথা বললে কোনো লাভ হবে না আমি আশা করি। দরকার পড়লে আপনার আব্বু আম্মুর সাথে কথা বলে তোর আব্বু আম্মুকে জানিয়ে দে। দেখ তোর পরিবার কি বলে। বিয়ে হলে তো ভালো, আর না হলে তো কোনো কিছু করারই নেই, তাই না? এই বলে রাইসা চলে আসলো নিচে। মিন্টুকে নিয়ে আবারও চলে আসলো তার রুমে। মিন্টুকে উদ্দেশ্য করে রাইসা বলতে লাগলো, ভাইয়া, রিয়া যেন আপনাকে কি বলবে, আপনি একটু রিয়ার সাথে কথা বলেন তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর রিয়া একদম লজ্জা পাবি না, যা বলার পটাপট বলে দিবি, না হলে কিন্তু বুঝতেই পারছিস কি হবে পরে।
আমি তাহলে এখন বাইরে গেলাম, ঠিক আছে? রাইসা চলে যেতেই রিয়া মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি কি আমাকে বিয়ে করতে পারবে? আমি জানি না কিভাবে ভালোবাসলাম তোমাকে, তবুও আমার মনে হয় তোমার সাথে থাকলে আমি অনেক সুখী হব। ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো আমার সাথে থাকলে তুমি অনেক সুখী হবে, তার মানে তুমি বলতে চাইতেছো আমি তোমাকে বিয়ে করি, তাই না? হ্যাঁ, এই তো বুঝে গেছেন আপনি আমি কি বলতে চাইতেছি। এখন আপনি বলেন আমাকে কি করতে হবে। আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। তেমন কিছু না, আপনি আমার আব্বু আম্মুকে বলবেন যে আমাকে বিয়ে করতে চান। তারা যদি রাজি হয় তাহলে আপনি আপনার আব্বু আম্মুর সাথে কথাবার্তা বলে আমার আব্বু আম্মুর সাথে কথাবার্তা বলিয়ে দিতে পারেন। ঠিক আছে, আমি কালকে আমার আব্বু আম্মুকে এইখানে নিয়ে আসব। আর আপনার আব্বু আম্মুকে ফোন দিয়ে বলবেন এখানে চলে আসার জন্য। আমি তাদের সাথে কথা বলবো, তাদের সাথে কথা বলে দেখি কি বলে। তারা যদি রাজি হয় তাহলে আমি আব্বু আম্মুকে ফোন দিব সকালবেলা। মিন্টু সাব্বিরকে ফোন দিয়ে বলে দিতেই সাব্বির মিন্টুর আব্বু আম্মুকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। সাব্বিরের রুমে বসে আছে মিন্টু, রিয়া এবং মিন্টুর আব্বু আম্মু। রিয়া মিন্টুর আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আন্টি, আঙ্কেল, আপনার ছেলেকে আমার খুব পছন্দ হয়েছে। প্রথম দিন দেখাই আমি আপনার ছেলেকে ভালোবেসে ফেলেছি। আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই। আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি আমার আব্বু আম্মুকে ফোন দিয়ে বলবো কালকে আসার জন্য। আমার ছেলেকে ভালোবেসে ফেলেছো? আমার ছেলেকে একবার জিজ্ঞেস করেছো তার পছন্দ হয়েছে কিনা তোমাকে? তা যদি পছন্দ হয় তাহলে তো আমরা আর আপত্তি করব না। তুমি তাকে জিজ্ঞেস করো তার পছন্দ হয়েছে কিনা। রিয়া মায়াভরা চোখে মিন্টুর দিকে তাকিয়ে মিন্টুকে করুণ স্বরে বলতে লাগলো, আপনি কি আমাকে পছন্দ করেন নাই? আপনি যদি পছন্দ করে থাকেন তাহলে আপনি আপনার আব্বু আমাকে বলেন। আপনি বললেও ওরা রাজি হবে। আচ্ছা, আমি রাজি আছি। আপনি এখন আপনার আব্বু আম্মুকে ফোন দিয়ে বলে দেন কালকে চলে আসার জন্য। রাইসা এবং আপনার বিয়ে একসাথে হবে, মানে হচ্ছে একই দিন বিয়ে হবে আমাদের। আপনার সাথে হবে আমার, আর রাইসার সাথে হবে রাইসার বোনের। ঠিক আছে, আমি এক্ষুনি আব্বু আম্মুকে ফোন দিয়ে বলতেছি কালকে চলে আসার জন্য। এই বলে রিয়া খুশি হয়ে তাড়াতাড়ি করে চলে আসলো রাইসার রুমে। ব্যালকনিতে দাঁড়িয়ে তার আব্বু আম্মুকে বলে দিল সব কিছু। এইদিকে মিন্টুর আম্মু মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হ্যাঁ আম্মু, পছন্দ হয়েছে। মেয়ে তো দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর, পছন্দ হবে না কেন? অবশ্যই পছন্দ হয়েছে। কালকে যদি তার আব্বু আম্মু আসে তাহলে তাদের সাথে কথা বলে নিও। আর আমি এখন একটু ঘুমাই। এই বলে মিন্টু ঘুমের দেশে বাড়ি জমালো। বিকালবেলা মিন্টুর ঘুম ভাঙতেই দেখতে পেল রিয়া তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে মিন্টু বলতে লাগলো, কি ব্যাপার, আপনি আমার দিকে এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়েছেন কেন? আমি আমার জামাইকে দেখতেছি, তাতে আপনার কি? আপনি ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে থাকেন, আমি আপনাকে দেখব। মিন্টু চুপচাপ বেশ কিছুক্ষণ শুয়ে থেকে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। সাব্বিরের সাথে ঘোরাঘুরি করে আবারও রুমে এসে সবার সাথে গল্প করতে লাগলো। দেখতে দেখতে রাত হয়ে আসলো, রাত 9টা। মিন্টু সাব্বিরের সাথে বসে আছে ছাদে। এমন সময় সাব্বির বলতে লাগলো, বিন্টু, আচ্ছা তুই কিভাবে সিআইডি চাকরিটা পেয়েছিস আমাকে একটু বলবি? কীভাবে পেয়েছি এটা জিজ্ঞাসা করিস না। অনেক কষ্টের পর এই চাকরিটা পেয়েছিলাম। প্রথমে যখন পরীক্ষা দিয়েছিলাম তখন তো ভেবে নিয়েছিলাম যে হবে না, কিন্তু পরে আস্তে আস্তে যখন ট্রেনিং দিতে লাগলাম তখন মনে অনেকটা সাহস এসেছিল। এরপর থেকে আস্তে আস্তে দীর্ঘ 7 মাস ট্রেনিং দিয়েছিলাম। ট্রেনিং দেওয়ার পর আমি এই পর্যন্ত পৌঁছে গেছি। এখন যে কোনো সময় যে কোনো মিশন করতে পারি, একা হোক আর 10 জন সাথে হোক। যাক, তুই তো একটা চাকরি করতে পারলি, আমি তো কোনো কিছুই করতে পারলাম না। ঈশিতাকেও হারিয়ে ফেললাম আমার জীবন থেকে এই চাকরির জন্য। সাব্বির দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল। মিন্টু সাব্বিরের কাঁধে হাত রেখে বলতে লাগলো,
আল্লাহ হয়তো চাইছিল যে তুই অন্য কারোর সাথে সংসার করতে, এটার জন্যই তাকে দূরে নিয়ে গেছে। চিন্তা করিস না, তোর কপালে খুবই ভালো একজন জুটবে। রাত 12টা অবধি দুই বন্ধু গল্প করে রুমে এসে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল 7টা মিন্টু আর সাব্বির ঘুম থেকে উঠে নিচে চলে আসলো। এসে দেখে রিয়ার আব্বু আম্মু চলে এসেছে। মিন্টু রিয়ার আব্বু আম্মুকে সালাম করে ভালো মন্দ জিজ্ঞাসা করলো। দেখতে দেখতে কেটে গেল আরও 2টা দিন। আজকে মিন্টুর বিয়ে। একই বাড়িতে 3 জনের বিয়ে হলো, মিন্টু, রাইসা এবং রিয়ার। দুপুরে নামাজ আদায় করে এসে মিন্টু বসে আছে। বিকাল 3টে কাজী সাহেব এসে এক একজনকে বিয়ে পড়াতে লাগলো। বিয়ে পড়িয়ে দোয়া করিয়ে দিয়ে কাজী সাহেব চলে গেল। রাইসাকে বিদায় দিয়ে দিল সবাই। আর এদিকে মিন্টু রিয়াকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। একটা রুম খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সবাই নতুন বউকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এইদিকে মিন্টু চুপচাপ ছাদে দাঁড়িয়ে মনে মনে বলতে লাগলো, হে আল্লাহ, তুমি আমার আবারও পরিবারকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো। আমি যেটা চাইছিলাম সেটাই করেছো। তোমার কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। আর একটা কথা বলতে চাই, তোমাকে যাকে বিয়ে করেছি সে যাতে আমার সাথে সারা জীবন সুখের সংসার করে কাটাতে পারে, আমার অর্ধাঙ্গিনীকে সব সময় সুস্থ রাখবে, এটাই চাই আমি তোমার কাছে, আর কোনো কিছু চাই না। মিন্টু দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথাই বলছে। এমন সময় পিছন থেকে মিন্টুর আম্মু বলতে লাগলো, কিরে মিন্টু, এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা রুমে যা, গিয়ে দেখ বৌমা কি করে। মেয়েটা মনে হয় একা একা রুমের ভিতরে বসে আছে। হ্যাঁ আম্মু, যাইতাছি। এই বলে মিন্টু চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে খাটের কাছে আসতে রিয়া খাট থেকে নেমে মিন্টুর পা ধরে সালাম করলো। মিন্টু রিয়াকে উঠিয়ে জড়িয়ে ধরলো। প্রায় 4-5 মিনিট জড়িয়ে ধরার পর রিয়া বলতে লাগলো, মিন্টু চলো 2 রাকাত নফল নামাজ আদায় করে আমাদের নতুন জীবন শুরু করি। হ্যাঁ চলো। মিন্টু এবং রিয়া দুইজনে অজু করে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে তাদের নতুন জীবন শুরু করতে লাগলো। তারা তাদের নতুন জীবন শুরু করুক, আর আপনারাও বিয়ে করে নতুন জীবন শুরু করে ফেলেন। সামনে কিন্তু শীত চলে এসেছে, এখনই তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন, তাহলে শীতকালে আপনারা খুব আরামে ঘুমাতে পারবেন। গল্পটা সমাপ্ত করে দিলাম এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।